জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজও কল্পতরু হয়েছিলেন। কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর রামকৃষ্ণদেব যেদিন কল্পতরু হয়েছিলেন, সেদিন ভক্ত গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত প্রভৃতিরা বার্তা রটিয়ে দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। আর সেই ঠাকুরের মানসপুত্র পূজ্যপাদ ব্রহ্মানন্দ মহারাজ বেলুর মঠে যেদিন কল্পতরু হলেন, সেদিন সেই বার্তাটি রটিয়ে দিয়েছিলেন তারই গুরুভাই পূজনীয় বাবুরাম মহারাজ। তিনি সকলকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠেছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, মহারাজ আজ কল্পতরু হয়েছেন। প্রিয় বন্ধুরা, ব্রহ্মানন্দ মহারাজের সেদিন কল্পতরু হয়ে ওঠার পেছনে কিন্তু ছিলেন এই বাবুরাম মহারাজ আর স্বামী মুক্তেশ্বরানন্দ মহারাজ। শুরুটা হয়েছিল এই মুক্তেশ্বরানন্দ মহারাজকে কেন্দ্র করে। কেমন করে হয়েছিল? মুক্তেশ্বরানন্দ মহারাজ নিজেই জানিয়েছেন, বলছেন, আমি মঠে এসেছি তার ঠিক মাস 10 পরে একদিন বাবুরাম মহারাজ চায়ের টেবিলে এসে বললেন, আমি মহারাজকে আনতে কাশী যাচ্ছি, তিনি এলে আর আমাকে তোমাদের ভালো লাগবে না, একেবারে বালগোপাল মূর্তি। তাঁর যারা অনুগত তারা বললেন, সে কি মহারাজ, আপনাকে ভালোবাসবো না? বাবুরাম মহারাজ বললেন, সত্যি তাঁকে দেখলে আর আমাকে ভালো লাগবে না, এমনই তার আকর্ষণী শক্তি। ঠাকুরের মানসপুত্র তিনি, ঠাকুর তাঁর এই বালগোপালের ভিতর দিয়েই সংঘের মধ্যে বিরাজ করছেন। মহারাজ বহুদিন মঠে আসেননি, তাই বাবুরাম মহারাজ নিজে যাচ্ছেন তাকে আনতে। তাঁর আসার কথায় আমাদের সাধু ব্রহ্মচারীদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু করলো। কেউ কেউ বললেন, মহারাজ একবার একজনকে দেখেই তার ভেতরের সব টের পেয়ে যান। এই কথাটা আমার একটু কেমন লাগছিল। আমি আবার তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমাদের এই সমস্ত আলোচনাও কি তিনি শুনতে এবং বুঝতে পারছেন? তাঁরা একথাকেও সত্য বললেন। যাই হোক, নির্দিষ্ট দিনে মহারাজ এলেন। একদিন সকালবেলা মহারাজের ঘরে ভজন শেষ করে এসে আমি ঠাকুর ঘরের কাজ করছি, হঠাৎ বাবুরাম মহারাজ আমাকে এসে বললেন, চল বেটা। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ ঠাকুরের কাজের সময় বাবুরাম মহারাজ কখনো অন্য কোথাও যাওয়া পছন্দ করতেন না, অথচ এখন নিজেই ডাকছেন। তিনি আবার বলছেন, চল বেটা, আজ তোকে মহারাজের কাছে নিয়ে যাই। আমি তাকে জানালুম যে আমি সকালে মহারাজকে পেন্নাম করে এসেছি, এখন আর যাব না। কিন্তু বাবুরাম মহারাজ সে কথা শুনলেন না, আমাকে জোর করে ধরে নিয়ে গেলেন। স্বামীজির ঘরের দোতলার সিঁড়ি দিয়ে আমাকে প্রায় ঠেলতে ঠেলতে ওপরে নিয়ে গিয়ে একেবারে মহারাজের পায়ের কাছে আমার মাথাটা গুঁজে দিলেন এবং মহারাজকে বললেন, মহারাজ, এই ব্যাটা বড় রাগী, ছেলেদের সঙ্গে ঝগড়া মারামারি করে, এমনকি আমার সঙ্গেও ঝগড়া করে। মহারাজ, যাতে ওর রাগের শান্তি হয় তাই করুন, ওর মাথায় একটু হাত বুলিয়ে দিন। মহারাজ নিজের হাতটা এপিটোপিট ঘুরিয়ে দেখে বললেন, আজকে আমার হাতটা ঠিক নেই বাবুরাম দা, তুমি আজ ওর মাথায় হাত বুলিয়ে দাও। বাবুরাম মহারাজ বললেন, মহারাজ, তুমি এরকম বললে হবে না, এ বেটা বড্ড রাগী, তুমি ওর মাথায় হাত বুলিয়ে দাও। কথা বলে তিনি আমার মাথাটা মহারাজের পায়ে বেশ করে গুঁজে দিলেন। মহারাজের ঠাট্টা তামাশা সব যেন এক নিমেষে কোথায় চলে গেল। মহারাজ স্থির নিশ্চল হয়ে গেলেন এবং ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তখন বাবুরাম মহারাজ যত জোরে আমাকে মহারাজের কাছে ঠেলে দিয়েছিলেন, ঠিক তত জোরেই আমাকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে এবার নিজের মাথাটি মহারাজের কোলে গুঁজে দিয়ে বললেন, মহারাজ, ওদের কোনো দোষ নেই, আমি বকে বকে ওদের মাথা গরম করে দিই। আর বুড়ো হয়েছি, মঠের কাজকর্ম করতে করতে নিজের মাথাটাই গরম হয়ে যায়, তাই ওদের বকাবকি করি। মহারাজ, আমারও মাথায় একটু হাত বুলিয়ে দাও। মহারাজও ঠিক একইভাবে বাবুরাম মহারাজের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপরেই বাবুরাম মহারাজ মঠের যত সাধু ব্রহ্মচারী কর্মী সকলকেই ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে তোরা আয় রে, মহারাজ আজ কল্পতরু হয়েছেন। বাবুরাম মহারাজের আহ্বানে যে যেখানে ছিল, এমনকি সোনা ও কেনা নামে দুজন উড়ে চাকর, সকলেই এসে মহারাজের আশীর্বাদ লাভ করলেন। মঠের একজন ডাক্তার ছিলেন বিপিন ডাক্তার,
পায়খানা থেকে বেরিয়ে হাতে মাটি দিচ্ছিলেন। তার সেজন্যে আসতে দেরি হচ্ছিল দেখে বাবুরাম মহারাজ তাকে ডাকাডাকি করতে লাগলেন। তিনি ছিলেন খোঁড়া ও ট্যাড়া, তাই আবার হাতে মাটি দিচ্ছিলেন। তাই আসতেও তার দেরি হচ্ছিল দেখে বাবুরাম মহারাজ নিজে নেমে এসে তাকে নিয়ে যখন মহারাজের ঘরে উঠলেন, মহারাজ তখন আসন ছেড়ে উঠে পড়েছেন। সকালে তিনি এক্সারসাইজ করতেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন। ছোট ছোট খেলার ডাম্বেল আর মুগুরও তার ছিল। বাবুরাম মহারাজ যখন বিপিন ডাক্তারকে নিয়ে এসে মহারাজকে অনুরোধ করলেন ডাক্তারকে আশীর্বাদ করতে, তখন মহারাজ বললেন, জো আয়ে থে সো চালা গিয়া। ডাক্তারের আর সেই আশীর্বাদ পাওয়া হলো না। জানেন বন্ধুরা, আমি এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন একটা কথা বারবার মনে প্রশ্নের আকারে উঁকি মারছিল। এই যে একটা বিশেষ দিন কল্পতরু হওয়া, এটা কি একটা কথার কথা, নাকি বিশেষ কিছু শক্তির খেলা হয় সেই দিন? ঠাকুর রামকৃষ্ণদেবের কথা ছেড়ে দিন, উনি আমাদের বুদ্ধির অগম্য। নিজে ধরা না দিলে তাকে বোঝা সম্ভব নয়। কিন্তু তার মানসপুত্র পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ তো সেদিন ওই ডাক্তারের মাথায় সাধারণভাবেই হাতটা রাখতে পারতেন। ডাক্তারের মনোবাসনা পূর্ণ হতো তাতে, কিন্তু তিনি রাখেননি। কারণ তিনি জানতেন বাবুরাম মহারাজ যে কারণে ওনাকে এনেছিলেন ওই বিশেষ শক্তি নিয়ে তাকে আশীর্বাদ করার জন্যে, সেটা সেই মুহূর্তে নেই। তাই তিনি বলে উঠেছিলেন, জো আয়ে থে সো চালা গিয়া। আসলে আধ্যাত্মিকতার উচ্চ শিখরে অবস্থান করেও পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ নিজেকে লুকিয়ে রাখতেন। কখনো সখনো এইরকমভাবেই তার প্রকাশ হয়ে পড়ত, যেমন হয়েছিল কাশীতে। তার দীর্ঘদিনের সেবক স্বামী নির্বাণানন্দ মহারাজ নিজের চোখেই দেখেছিলেন, সেটি স্মৃতিচারণায় জানিয়েওছিলেন। বলেছিলেন, কাশীতে মহারাজ একদিন বাগানে ফুল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছেন, আমি পিছনে পিছনে আসছি। মহারাজ তন্ময় হয়ে ফুলের সঙ্গেই যেন আনন্দ করছেন। আমি অবাক হয়ে দেখছি মহারাজ হাঁটছেন, কিন্তু মাটিতে পা পড়ছে না। অদ্ভুত ব্যাপার, আমার নিজের চোখে দেখা। কে এসবের মীমাংসা করবে? কিভাবে এসব হয়? লোকে বলবে অলৌকিক, কিন্তু এসব আমার নিজের চোখে দেখা। তাই আমি বারবার বলি, বৃথাই চেষ্টা করা এইসব দেবমানবদের বোঝবার। তার চাইতে তাদের এই লীলা চিন্তন করেই খানিক আনন্দ পেতে চাই। সেই আনন্দ নিয়েই আজ সৎ প্রসঙ্গ 106তম পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাবো, ভালো লাগবে। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।